বর্ষার শেষ রাতের দিকে যখন আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে, তখন মাটির গন্ধ বাতাসে ভেসে আসছে। গন্ধটা বড্ড চেনা তার। এই গন্ধ তার মায়ের মতো। কিছু না বললেও বুকের ভেতর কোথাও যেন একটা পরম মমতা অনুভব হয়। রহিম মিয়া সেই রাতে বাড়ির উঠানে দাঁড়িয়েছিল। তার বয়স প্রায় 53 ছুঁই ছুঁই। চুলে সামান্য পাক ধরেছে, শরীরের চামড়াও যেন অনেকটা ঢিলে হয়ে গেছে। তবে তার চোখ জোড়া এখনও সেই আগের মতোই। ধান ক্ষেতের ওপর দিয়ে যখন বাতাস বয়ে যায়, কিছুটা সেই রঙের, ঠিক সবুজও না আবার সোনালিও না, মাঝামাঝি রকমের কিছু একটা। রাত তখন অনেকটাই গভীর হয়েছে। ঘরের ভেতর তার বউ ও ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আর যেন সে আর এই আকাশটাই জেগে রয়েছে। আজ এত রাতেও কেন জানি তার ঘুম আসছে না। কিন্তু পরে, অনেক পরে যখন সেই রাতের কথা মনে করবে, তখন হয়তো বুঝবে আল্লাহ কখনো কখনো মানুষকে কেন ঘুম থেকে জাগিয়ে রাখেন। কারণ কিছু মুহূর্ত জীবনে এমনভাবে আসে যেগুলো ঘুমের মধ্যে দেখলে তা হয়তো স্বপ্ন হয়ে যায়, আর সেগুলো জেগে দেখলে হয়ে ওঠে জীবনের একটি অংশ। গ্রামের নাম চরপাড়া। পদ্মার একটা শাখা নদীর কূলে এই গ্রামটি অবস্থিত। গ্রামটিতে বর্ষায় বান আসে আর শীতে চর জেগে ওঠে। মানুষগুলো ঠিক এই নদীর মতোই, কখনো ভরা কখনো শূন্য। তারও নদীর স্রোতের মতো কখনো থামেন না। রহিম মিয়ার বাবা ছিলেন এই গ্রামের একজন সাধারণ ফেরিওয়ালা। মাটির তৈরি হাঁড়ি কলসি ইত্যাদি বানাতেন আর নানান জায়গায় ঘুরে ঘুরে তা বিক্রি করতেন। রহিম ছোটবেলায় তার বাবার সঙ্গে অনেক হেঁটেছে, কখনো টাক ফাটানো রোদ্দুরে, আবার কখনো কাক ভেজা বৃষ্টিতে। রহিম মিয়া সেই কথাগুলো ভুলেনি। আর এই মাটিই তার জ্ঞান, মাটিই তার বই, মাটিই তার ভালোবাসার পরম মমতা। 5 বিঘা জমি ছিল তার বাবার আমলের। সেই জমিতেই এখন ধান চাষ, পাট চাষ আর শাকসবজি চাষ করেন রহিম মিয়া। বছরে 2 বার ফসল কাটলে তার পরিবারের পেট চলে। খুব বেশি তো একদমই না, আবার কমও না। ঠিক যতটুকু হয় ততটুকু দিয়েই তাদের মানিয়ে নিতে হয়। কিন্তু এই বছরটা গত সব বছরগুলোর থেকে আলাদা ছিল। বন্যা এসেছিল আষাঢ়ে। এমন বন্যা চরপাড়ার মানুষ কোনো বছর দেখেছে কিনা তা কেউ মনে করতে পারছিল না। প্রচুর পানি উঠেছে এইবার। ফসল ভেসে গেছে। ঘরের মেঝে থেকে শুরু করে অনেকের ঘর ডুবে গেছে। রহিম মিয়ার 3 বিঘা জমির ধান সব নষ্ট হয়ে গেছে। যে 2 বিঘায় পাট লাগিয়েছিল সেটাও পানির তলে ডুবেছে। সেপ্টেম্বরে যখন পানি কমতে শুরু করে, রহিম মিয়া জমিতে গিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। খুব কাঁদতে ইচ্ছা করছিল তার, কিন্তু সে কাঁদতে পারছিল না, কারণ কাঁদার বয়স তার পার রয়ে গেছে অনেক আগেই। জমিল আলের উপর বসে মাটির দিকে তাকিয়ে আছে, যেন মাটির কাছে সে করুণ আকুতে করে প্রশ্ন করছে, বাঁচাতে পারলি না ফসলগুলারে? যদিও মাটির থেকে সে উত্তর আশা করেনি, কারণ মাটি কখনো কিছু বলে না। মাটি শুধু যা দেয় তা দিয়েই যায়। সেই বছর শীতকালীন ফসলের জন্য সার ও বীজ কিনতে হবে। ঘর ও জমিনের কিছুটা কাজের মেরামতো করা লাগবে। রহিম মিয়া যা জমিয়েছিল তা বন্যার সময়ই সব খরচ করতে হয়েছে। ছেলে মফিজকে বই কেনার টাকা দিতে পারেনি, মেয়ে রোকেয়ার জন্য ওষুধ কিনে আনতে পারেনি ঠিকমতো। একদিন রাতে সে তার বউকে বলল, করিমন, জানি তগো সবার মেলা দুঃখ হইতাছে, তয় দেহিস এই কষ্ট আমগোড়ার মেলা দিন থাকব না। আল্লাহ আমগোর দিকে মুখ তুলা চাইব। করিমন তার বিবি, এই সব কিছুই তার জানা। সে কিছু বলেনি সেদিন, শুধু ভাতের হাঁড়িতে একটু বেশি পানি দিয়েছিল, যাতে করে চাল বেশি মনে হয়। রহিম মিয়া তা দেখেই বুঝতে পেরেছিলেন, কিন্তু কিছুই বলতে পারছিলেন না। আর এই না বলাটাই তাদের ভাষা। অক্টোবরের এক দুপুরে রহিম মিয়া হাটে গেল। হাট বসে প্রতি বৃহস্পতিবার। তাদের গ্রাম থেকে প্রায় 3 মাইলের পথ। ওই রকম রাস্তা দিয়ে পায়ে হাঁটলে কখনো কখনো 1 ঘন্টার আগেই পৌঁছানো যায় হাটে। রহিম মিয়া হাঁটতে হাঁটতে ভাবছিল কার কাছ থেকে টাকা ধার নেবে। ব্যাংকে যাওয়ার কথাও মাথায় এসেছিল তার, তবে কাগজপত্র থেকে শুরু করে সব মিলিয়ে অনেক সময়ের ব্যাপার, আর ঝামেলাও আছে কত শত। তাই ব্যাংকের চিন্তা বাদ দিয়ে দিল সে। তার চেয়ে গ্রামের মানুষের থেকে নেওয়াটাই বরং সবচাইতে সহজ। হাটে পৌঁছে সে দেখল মোতালেব সাহেব বসে আছেন এক চায়ের দোকানে। মোতালেব সাহেব গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। 20 বিঘে জমির মালিক সে। ধানেরও ব্যবসা আছে বড়, আবার শহরে একটা মস্ত বড় বাড়ি করেছেন। মানুষটা একেবারে খারাপ না, তবে খুব হিসেবি। যেমনি টাকার হিসেব রাখেন পাকা, তেমনি আবার মানুষের ব্যবহারের দিকেও নজর তার বেশ। কাকে কখন কোনভাবে ব্যবহার করা যায় তা তার খুব ভালো জানা।
রহিম মিয়া সাহস করে তার কাছে গেল, সামনে দাঁড়িয়ে কিছুটা আমতা আমতা করে বলল, মোতালেব ভাই, একটা কথা কইতাম। মোতালেব সাহেব চায়ে চুমুক দেখে দিতে তার দিকে তাকালেন, বললেন, কও রহিম মিয়া, কি কথা কইবা? রহিম মিয়া একটু শ্বাস নিয়ে বললেন, এই বছর বন্যায় সব শেষ হইয়া গেছে। শীতের ফসলের লাইগা একটু সার আর বীজ কিনন লাগবো। আপনি আমারে যদি 5,000 টাকা দিতেন। মোতালেব সাহেব স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখে কোনো রাগ নেই, না আছে কোনো দয়া। সে শুধু একটা জিনিস বোঝেন, তা হচ্ছে সঠিক সময় সঠিক জিনিসের হিসাব। মোতালেব সাহেব শান্তভাবে বললেন, ফসল উঠলে সময় মতন দিবার পারবা? ভাই, পারমু ইনশাল্লাহ। সুদ তো আর আমি লই না, হেইডা তো তুমি জানোই। তয় ফসল কাটনের পরে কিন্তু আমার গোলাতেই ব্যস্ত হইব সব ফসল। আর ওই ফসলের দাম কিন্তু আমিই ঠিক করবো। যেমন দাম দিবা চামু হেমন দামই নিতে হইব। রহিম মিয়া একটু থামলেন। এই শর্তটা জানা ছিল তার। গ্রামের সবাই জানে এই শর্তের ব্যাপারে। মোতালেব সাহেব বাজারের চেয়ে কম মূল্যে ফসল কেনেন, কখনো কখনো অনেক কম দামে কিনে নেন, কিন্তু উপায়ও বা আর কি? আচ্ছা ভাই, ঠিক আছে। মোতালেব সাহেব রহিম মিয়ার হাতে টাকা দিয়ে তাকে আবারও মনে করিয়ে দিলেন সঠিক সময়ে কি করতে হবে তাকে। টাকা নিয়ে ফেরার পথে রহিম মিয়া আপন মনে ভাবতে লাগল, কতবার এই পথে হেঁটেছে সে। ছোটবেলায় বাপের হাত ধরে, কৈশোরে বন্ধুদের সঙ্গে, আর বিয়ের আগে করিমনকে লুকিয়ে দেখতে আসত এই হাটে। এই হাটের একটি দোকানে বসত করিমন। দোকানটি ছিল তার মামার দোকান। জীবনটা এমনি হয়, একই পথ থাকে যা চিরচেনা, যাতে বারবার হাঁটা হয়, কিন্তু প্রতিবার পথটা আলাদা মনে হয়, যেন বয়স বাড়ার সাথে পথের স্মৃতিগুলো কেমন যেন মায়ায় ভরে ওঠে। সে রাতে করিমন তার স্বামীর কাছে টাকা দেখে জিজ্ঞেস করল, এই টাকাগুলান কোন হানে পাইলা? মোতালেব ভাইয়ের থাইকা। আল্লাহ যেন এইবার আমাগরে মেলা ফসল দেয়, এক্কেরে যেন উড়ান ভইরা যায় ফসলে। হইব দেখিস তুই, এইবার আল্লাহ আমাগো ক্ষেত গুইরা ফলন দিব, মেলা ফসল হইব। করিমন চুপ হয়ে গেল, কিন্তু মনে মনে আল্লাহর কাছে দোয়া করল রহিম মিয়া, ইয়া আল্লাহ, তুমিই মালিক। আমি শুধু মাটিতে বীজ বপন করতে পারি, তবে দেওয়ার মালিক একমাত্র তুমি। তুমি আমাদের সবাইকে দেখো মালিক। নভেম্বর মাসে বীজ বপন করা হলো। রহিম মিয়া নিজের হাতে করেছে সব, প্রতিটা সারিতে, প্রতিটা লাইনে। মফিজ তার বড় ছেলে, বয়স 15 কি 16 হবে। সেই ছেলেও ছিল তার আব্বার সাথে। ছেলেটা বেশি কথা বলে না, অনেকটা বাপের মতোই হয়েছে, আর কাজে কোনো ফাঁকি নেই তার। একদিন জমিতে কাজ করতে করতে মফিজ জিজ্ঞেস করল, আব্বা, আমরা কি সবসময় কৃষকই থাহুম? রহিম মিয়া থেমে গেলেন। কোদাল হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, কেন জিগাইলি এইটা? না মানে আব্বা, আমার এক বন্ধু, ওর নাম রাজু, ওই শহরে গেছে, গার্মেন্টসে কাম লইছে, মাস গেলে 3,000 টাকা পায়। রহিম মিয়া একটু ভাবল, তারপর মাটির দিকে তাকিয়ে কোদাল চালাতে চালাতে বলল, ওই ভিটায় তোর দাদার কবর আছে, হ্যার বাপও এইখানে হুইয়া আছে। এই মাটি আমাগোর রক্ত চিনে। শহরে গেলে তুই মেলা টাকা কামাইতে পারবি হয়তো, কিন্তু এই মাটি তোরে চিনব না। মফিজ আর কিছু বলল না, কিন্তু রহিম মিয়া জানত ছেলেটা ভাবছে এই গ্রাম, এই মাটি ছেড়ে দূরে যাওয়ার কথা। আর এই ভাবনাটাই তো ভীষণ বিপদের। ডিসেম্বর মাসে চারা গজালো। সবুজ ছোট ছোট চারা মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে, যেন পৃথিবীর বুকে শ্বাস নিচ্ছে। রহিম মিয়া প্রতিদিন ভোরে আসত, ফজরের নামাজ পড়েই, তারপর জমিতে শিশির ভেজা ঘাসের ওপর হেঁটে ধানের চারার পাশে বসে সে যেন কথা বলতো মাটির সঙ্গে। এই সময়টাকে সে ভালোবাসত সবচেয়ে বেশি। সব ঋণ, সব দুশ্চিন্তা যেন ভুলে যেত সে। না থাকতো মোতালেব সাহেবের শর্তের চিন্তা, না থাকতো বন্যায় ভেসে যাওয়া ফসলের, শুধু থাকতো এই ভোর, এই মাটি আর এই সদ্য জন্মানো চারাগুলো। একদিন পাশের জমির হাশেম বলল, রহিম ভাই, তোমার ক্ষেত তো মেলা ভালাই দেখাইতাছে। রহিম মিয়া হাসল। হাসেম, সবই উপরওয়ালার রহমত। হাশেম আবার বলল, হ ভাই, তয় এইবার ভালা দাম পাইলে হয়। রহিম মিয়া আর কিছু বলল না। দাম, এই শব্দটা মনে হলেই তার মোতালেব সাহেবের থেকে নেয়া ঋণের কথা মনে পড়ে যায়, আর মনে পড়লেই বুকে একটা চাপ অনুভব করে সে। কিন্তু সেই চাপটাকে সে ঠেলে রাখত, কারণ এখনো সঠিক সময় হয়নি।
এখন শুধু তার জমির চারাগুলোর যত্ন নেওয়ার সময়। এর মধ্যে জানুয়ারিও চলে এলো, ধান পেকে এলো। সোনালি ধানের জমির ওপর দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন ঢেউ খেলে ওঠে। সেই ঢেউ দেখতে দেখতে রহিম মিয়ার চোখ জোড়া ভিজে এলো। কিন্তু কেনই বা চোখে পানি তা সে নিজেও জানত না। হয়তো এই সোনালি রং তাকে তার বাপের কথা মনে করিয়ে দিয়েছিল। তার বাপ কইতো, বাপ, ধান পাকলে আল্লাহ এই সোনালি রং দেহাইয়া আমাগরে জানান দেয়, হ্যাঁ আমাগোর লগে আছেন, বুঝলি বাপ? হ্যাঁ, আল্লাহ আছেন, আল্লাহ সব স্থানে বিরাজমান। কিন্তু সেই রাতেই চুপিসারে করিমন তাকে জানায় মফি স্কুল থেকে এসে তাকে বলেছে সে আর এই গ্রামে থাকতে চায় না, সে শহরে কাজ করতে যেতে চায়। রহিম মিয়া তখন উঠানে বসে হুক্কা টানছিলেন। কথাটা শুনে হুক্কার টান থামালেন। তিনি শুনলেন ঠিকই, কিন্তু কিছু বললেন না, শুধু আকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সে রাতে রহিম মিয়ার ঠিকমতো ঘুম হল না। ভোরে হলে ফজরের নামাজের পর সে মফিজকে ডাকলেন, বললেন, চল বাজান, আমরা খেতে যাই। বাবা ছেলে দুজনে একসাথে হাঁটতে থাকলো। কেউ আর কারো সাথে কথা বলল না। পাকা ধানের জমিনের আলে বসল বাবা আর ছেলে। রহিম মিয়া একটু গম্ভীর হয়ে বললেন, তুই নাকি শহরে যাইবার চাস? মফিজ নিচের দিকে তাকিয়ে বলল, আমি জানি না আব্বা। সত্যি কইরা ক মফিজ। একটু চুপ থেকে মফিজ বলে, যাইতে তো চাই আব্বা, তয় আপনি করে ছাইরা যাইবার মন টানে না আমার। রহিম মিয়া হাত দিয়ে মাটি ছুল, এক মুঠো মাটি তুলে নিল হাতে। এরপর বলল, দেখ বাজান, এই মাটিগুলানরে দেখ। মফিজ তাকালো। তোর দাদার দেহ এই মাটিতে মিশা গেছে, আমার শরীরও একদিন মিশব। আমি তোরে কইতাছি না যে তুই আমাগো মতন কৃষক। আমি হুদা চাই তুই যেহানেই যাস এই মাটির কথা মনে রাখিস, কারণ এই মাটি আমাগো হঙ্গলরে বাঁচায়া রাখছে। মফিজের চোখ জোড়া পানিতে ছলছল করছিল, যা সে তার আব্বার থেকে আড়াল করেছে। বাজান রে, তুই লেহাপড়া কর, ভালা কইরা পড়, এরপর নিজে ঠিক করিস কোনটাতে তোর ভালা হইব। কিন্তু বাজা তাড়াহুড়া করিস না। শহরে গেলে যেটা পাবি আর এই মাটিতে থাকলে যেটা পাবি, দুইটারই হিসাব করিস। শুধু টাকার হিসাব করিস না, মনের হিসাবটাও করিস। সেই মাঠে সেই ভোরে বাবা আর ছেলে অনেকক্ষণ বসে রইল। কেউ আর কারো সাথে কথা বলল না। কিন্তু যা বলার ছিল তাও হয়তো বলা হয়নি, আর তখনও হয়নি। এভাবে কিছুদিন ঘুরতেই ফসল কাটার সময় চলে এলো। মোতালেব সাহেব লোক পাঠালেন রহিম মিয়ার কাছে। দাম বললেন তারা মন প্রতি 600 টাকা, কিন্তু বাজারের দর তখন 850 টাকা। রহিম মিয়ার বুকে কষ্টের আগুন জ্বলে উঠল। কষ্টে যেন হৃৎপিণ্ডটি ফেটে যেতে চাচ্ছে। তার এত কষ্টের ফসলের কিনা বাজারের থেকেও এত কম মূল্য, কিন্তু তার তো মোতালেব সাহেবের সাথে এমনটাই কথা হয়েছিল। তাই বলে এভাবে ঠকাবে সে? সে তখন নিজেই ছুটল মোতালেব সাহেবের কাছে। সে বলল, মোতালেব ভাই, বাজারের দর 850 টাকা, আর আপনি আমারে 600 টাকা দিতাছেন। মোতালেব সাহেব চোখ বড় বড় করে তাকালেন, বললেন, তোর কি মনে নাই কি কথা কইছিলাম আমি তরে, যে দাম আমি ঠিক করমু? রহিম মিয়া বলল, মনে আছে। তো এত কম দিবেন এইটা কি ঠিক হইতাছে? আমি এত পরিশ্রম দিছি, কষ্ট করছি এই ফসল ফলানের লাইগা, হের মূল্য বাজারের তোন কম দাম দিবেন আপনি? মোতালেব সাহেব রাগীভাবে রহিম মিয়ার দিকে তাকিয়ে চুপ করে রইলেন। এর আগে কেউ তাকে এভাবে সরাসরি জিজ্ঞাসা করার সাহস করেনি। মোতালেব সাহেব রাগী ভাব দেখিয়ে, হন রহিম, এইডাই ব্যবসার নিয়ম, বুঝলি? যেমনে কইছি অমনেই হইব। বেশি কথা যদি আর কইসোস তয় হের পরিণাম কইলাম ভালা হইব না। রহিম মিয়া একটু করুণভাবে বলে, হেল্লিগা কি অন্যায় বিচার করবেন আপনি? উপরে কইলাম একজন আছে। এইটুকু বলে রহিম মিয়া সেখান থেকে চলে এলো। সে জানত এই কথাই কিছুই হবে না। মোতালেব সাহেব আর দাম বাড়াবেন না, কিন্তু কথাটা বলা দরকার ছিল, অন্তত তার নিজের জন্য, নিজের মনের ভেতর যে মানুষটা এখনো বাঁচে তার জন্য। পরের দিন সকালে হাসিম এলো রহিম মিয়ার বাড়িতে। এসে বললেন, রহিম ভাই, হুনো একখান কথা কইবার আইলাম। রহিম মিয়া মৃদুস্বরে বললেন, কও হাসিম ভাই, কি কইবা? মোতালেব সাহেব দাম বাড়াইছে, 750 দিবার লাইগা হ্যাঁ রাজি হইছে। রহিম মিয়া থমকে গেলেন, বললেন, হ্যাঁ দাম বাড়াইলো? হাসিম বললেন, শুনলাম তুমি হেরে নাকি কি ন্যায় অন্যায়ের কথা কইছো।
মোতালেব ভাই নাকি বাড়ি গিয়া বইয়া মেলাখন ভাবছে তোমার কথা। হ্যার পর নাকি কইছে রহিম যে কথা কইছে উচিত কথাই কইছে, ওরে ন্যায্য দাম দিয়া ফসল কিনন লাগবো। রহিম মিয়া আকাশের দিকে তাকিয়ে চুপ করে রইলেন, আর কিছুই বলল না। হয়তো তখন সে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছিলেন। সে ভেতরে ভেতরে কিছু একটা অনুভব করছিল। এই অনুভূতির নাম সে জানত না। এটা জয় না, এটা স্বস্তিও না, এটা অন্যরকম কিছু। যেন বুকের ভেতর একটা পাথর ছিল আর আল্লাহ তা সরিয়ে দিয়েছেন। সেই দামে ফসল বিক্রি হলো, তার ধারও শোধ হলো। করিমন ভাতের হাঁড়িতে বেশি পানি দিত না এখন। মফিজের নতুন বইগুলোও কেনা হলো, রোকেয়ার ওষুধ আনা হলো, ঘরের চালের একটা বড় অংশ মেরামত করা হলো, যেটার জন্য বৃষ্টির দিনে ঘর কাদা জমে যেত। খুব বড় কিছু না হলেও তাদের জন্য অনেকটাই যথেষ্ট। সেই রাতে রহিম মিয়া শুকরিয়ার নামাজ আদায় করল দীর্ঘ সময়। প্রতিটা সিজদায় মনে হচ্ছিল মাটি তাকে ধরে রেখেছে, ঠিক যেভাবে একজন মা তার ছোট সন্তানকে বুকে টেনে আগলে ধরে রাখে। বছর ঘুরে নতুন একটি বছর এলো। মফিজ পরীক্ষায় ভালো ফলাফল করেছে, উপজেলায় বৃত্তি পেয়েছে। স্কুলের মাস্টার এসে বললেন, আপনার ছেলেকে পড়াশোনার জন্য শহরে পাঠান, ওর পড়াশোনায় খুব ভালো মেধা। রহিম মিয়া করিমনের দিকে তাকালো। করিমন তার আঁচল দিয়ে চোখ মুছল। সেই রাতে খাবারের পর রহিম মিয়া মফিজকে ডেকে বললেন, তুই কি শহরে যাবি বাজান? মফিজ মাথা তুলে তাকালো। আমি তোরে থামামু না বাপ, তয় আমার একটা শর্ত আছে। প্রতি ঈদে বাড়ি আবি, আর যখনই তোর মন খারাপ হইব এই মাটিতে একবার পা দিবি, এই মাটি তোর মন ভালা কইরা দিব। মফিজ তার আব্বাকে জড়িয়ে ধরল। রহিম মিয়া কাঁদল না, মনকে শক্ত করে হাত দিয়ে ছেলের পিঠ চাপড়ালো। একবার, দুবার, তিনবার, যেভাবে বাপেরা চাপড়ায়, যেন সাবাসী, ভালোবাসা আর ভরসার এক মিশ্রণ ছিল। কটা দিন ঘুরতেই মফিজ চলে গেল শহরে। ঘর খালি মনে হতো ভীষণ। করিমন কয়েকদিন যেন কথা বলাই ভুলে গেল। রোকেয়া তার ভাইয়ের ঘরে গিয়ে বসে থাকতো একা একা। রহিম মিয়া মাঠে যেত আগের মতোই। তারও কেমন যেন শূন্য মনে হতো চারিপাশ। একা হাঁটত, একা একা বসে থাকত, বিড়বিড় করে মাটির সঙ্গে কথা বলতো। কিন্তু এই মাটিতে পা দিলেই তার বাপের স্মৃতি ভেসে উঠত। আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন দেখছে তাকে। নামাজে দাঁড়ালে মনে হয় হাজার হাজার মানুষ তার পাশে দাঁড়িয়ে, যেন সেই মানুষগুলো একটা মানুষের মতোই। সে কখনো একা না। ফেব্রুয়ারির এক বিকেলে মোতালেব সাহেব এলেন রহিম মিয়ার বাড়িতে। রহিম মিয়া তখন উঠানে বসেছিল। মোতালেব সাহেবকে দেখে ভীষণ অবাক হলো। সে উঠে গিয়ে মোতালেব সাহেবকে উদ্দেশ্য করে বললেন, মোতালেব ভাই, আপনি আঙ্গবাড়িত আহেন, আহেন ভেতরে আহেন। মোতালেব সাহেব জবাব দিলেন, না রহিম মিয়া, এইখানেই বসুম একটু। আহো, বহু তুমি। দুজনে বসল উঠানে। করিমন তাদের চা দিয়ে গেলেন। মোতালেব সাহেব চায়ে চমুক দিয়ে বললেন, তুমি হেদিন ন্যায়ের কথা কইছিলা। আমি হেদিন রাইতে 2 চোহের পাতা এক করবার পারি নাই, একেরে ঘুমাইতেই পারি নাই। রহিম মিয়া চুপ করে রইলেন। আমি অনেক বছর ধইরাই ব্যবসা করি, অনেকরে ঠকাইছি এমনে কইরা। কখনো কেউ সামনে খাড়ায়া কিছু কওনের সাহস করে নাই, হুদা তুমি ওই দিন কইছো। আপনার রাগ লাগে নাই মোতালেব ভাই? রাগ তো হইছিল মেলা। একবার তো ভাবছিলাম ফসল রাইখা তোমারে দামই দিমু না। এরপর মনে হইল আমি যেটা করতাছি হেইডা কি ঠিক? আমারও তো আল্লাহর সামনে খাড়ায়া জবাব দেওয়ান লাগবো। তখন আমারে কে বাঁচাইব কও? রহিম মিয়া হালকা ঠোঁট মাখিয়ে হাসলেন, যেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হুনো রহিম মিয়া, অহন থেইকা আমি তোমার ফসল লমু, আর বাজারের একদম ন্যায্য দামেই লমু। ন্যায্য দামে কি সবার থেকেই নিবেন? চেষ্টা তো করমুই, যেন হগলেরে ন্যায্য দামি দিবার পারি। রহিম মিয়া হাত বাড়ালেন তার দিকে। মোতালেব সাহেবও হাত বাড়িয়ে মেলালেন। 2 হাত মিলল, একজন গরিব কৃষকের আর একজন ধনী ব্যবসায়ীর। কিন্তু সেই মুহূর্তে পার্থক্যটা এরকম ছিল না, শুধু ছিল সাধারণ 2 মানুষের। সময় ঘুরতে না ঘুরতেই বর্ষা আবার এলো। রহিম মিয়া আবার উঠানে দাঁড়ালো সেই রাতে। 1 বছর আগেও এইভাবে দাঁড়িয়েছিল। তখন মাথায় চিন্তা ছিল খুব, অত টাকার ধার, ভয়, ফসলের ন্যায্য দাম, অনেক কিছুই। কিন্তু এখন তার ছেলে মফিজ এখন শহরে পড়ার জন্য গেছে। রোকেয়া আগের থেকে অনেক সুস্থ। করিমন ভেতরে ঘুমাচ্ছে। তার ফসলের জমিতে নতুন ফসল লাগানো হয়েছে। আর বুকের ভেতর
শান্তি। এই শান্তি কিনে আনা যায় না, কামিয়ে আনা যায় না। এই শান্তি আসে যখন মানুষ সত্যের সঙ্গে থাকে, মাটির সঙ্গে থাকে, নিজের অস্তিত্বের সঙ্গে থাকে। বৃষ্টি শুরু হলো ঝুপ করে, কিন্তু রহিম মিয়া সরল না। বৃষ্টিতে ভিজতে লাগলো, মুখ তুলল আকাশের দিকে, মনে মনে বলল, ইয়া আল্লাহ, শুকরিয়া তোমার সকল নিয়ামতের জন্য। 6 বছর পরের কথা। মফিজ ফিরে এলো বাড়িতে ডিগ্রি নিয়ে। একটা কৃষি উন্নয়ন সংস্থায় চাকরি পেয়েছে সে। গ্রামের কৃষকদের নতুন পদ্ধতি শেখাবে আর কৃষি বিষয়ে নানান রকম পরামর্শ দেবে। চরপাড়াতেই তার পোস্টিং হয়েছে। রহিম মিয়া যখন তার ছেলের এই সফলতার কথা শুনল, সে কিছু বলল না। আব্বা, আপনি কি খুশি হন নাই? মাটি খুশি হইলেই হইল। মফিজ ঠিক বুঝল না কথাটার মানে, কিন্তু পরে ধীরে ধীরে বুঝতে পারল তার আব্বার কথার মানে। মাটি খুশি মানে তার বাপও খুশি, আর বাপ খুশি মানে ঘরের সবাই খুশি। সেই বছর বন্যা হলো আবার। চারিদিক পানিতে থই থই করছে। মফিজ সব কৃষকদেরকে আগে থেকেই সতর্ক করেছিল, কিন্তু অনেকেই সতর্ক হয়নি তখনও। এদিকে বাপ ছেলে মিলে ফসলের জমি বাঁচানোর চেষ্টা করছে। গ্রামের অন্য কৃষকদের সাথে নিয়ে মাটির বাঁধ দেওয়ার ব্যবস্থা করছে মফিজ। মফিজের শেখানো পদ্ধতিতে অনেকটা ফসলের রক্ষা হলো, পুরোপুরি না হলেও গত সব বছরগুলোর থেকে অনেক বেশি। রাতে কাদামাখা শরীরে দুজনে উঠানে বসল। আব্বা, আপনি যদি আমাকে শহরে পড়ার লাইগা যাইতে না দিতেন, আমি এই পদ্ধতি শিখতাম না, আর আজকে এটা কামেও লাগাইতে পারতাম না। রহিম মিয়া প্রশান্তির একরকম হাসি দিলেন। বাজান, আল্লাহ পাক যা চায় হের উপরে আমাগো কাউরের কিছু করণের নাই, সব কিছু হের ইচ্ছা। মফিজ আর কিছু বলল না, শুধু বাপের পাশে ঘেঁষে বসল, ঠিক যেভাবে ছোটবেলায় বসত। সেই বছরের শেষ দিকে রহিম মিয়া একদিন অসুস্থ হয়ে পড়ল। জ্বর ঠান্ডা কিছুই না, শুধু তার শরীর নাকি ভার লাগছে। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল, বেশি কাজের চাপে হয়তো একটু দুর্বল হয়ে পড়েছে, তার এখন বিশ্রামের দরকার। তার বিশ্রাম নেওয়া মানে জমির দিকে না যাওয়া। সে সপ্তাহখানেক জমিতে গেল না, কিন্তু প্রতিদিন সকালে উঠানে বসে থাকত আর জমির দিকে তাকিয়ে থাকত। আব্বা, আহেন মাঠে যাই, একটু হাঁটলে আপনার ভালো লাগবো। কিন্তু বাপ, ডাক্তার যে না করলো। আব্বা, ডাক্তার তো জানে না আপনি যে মাটি ছাড়া বাঁচতে পারেন না। আপনি জমিতে চলেন, দেখবেন আপনার ভালো লাগবো। তুই বুঝলি কেমনে বাজান? আব্বা, আমি তো অনেক আগের থেকেই বুঝছি। রহিম মিয়া ছেলের দিকে তাকিয়ে মমতায় ভরা হাসি হাসল। ধীরে ধীরে দুজনে মাঠের দিকে গেল। রহিম মিয়া জমির আলের ওপর বসেছে। জমিতে বসে আগের থেকে বেশ ভালো অনুভব করছে। মনে হচ্ছিল যেন বেশ সুস্থতা অনুভব করছে। রহিম মিয়ার বাকি দিনগুলো আরাম আয়েসেই কাটছিল, কিন্তু মাটির সাথে তার যে সম্পর্ক তা সে কখনো ভোলেনি। প্রতিদিন নিয়ম করে জমিতে ঠিক সময় যেত মাটিকে স্পর্শ করার জন্য। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। মফিজেরও বিয়ে হয়েছে, বছর ঘুরতেই একটা ছেলেও হয়েছে। তার ছেলেও দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। মফিজের তার আব্বার কথা ভীষণ মনে পড়ে। জমিনের আলে বসে থাকে মফিজ ও তার ছেলে। মফিজ ছেলেকে দাদার গল্প শোনাত, আর ছেলে গল্পগুলোকে নিজের মনের ক্যানভাসে কল্পনায় সাজিয়ে নিত। এভাবেই দিনের পর দিন কেটেছে। আজকে অনেক বছর পার হয়ে গেছে। মফিজের ছেলে এসেছে গ্রামে, দাঁড়িয়ে আছে তার বাবা আর দাদার কবরের সামনে। মাটির ঋণ কখনো কি শোধ করা যায়? হয়তো কখনো যায় না, আর যাবেও না। প্রিয় বন্ধু, আপনি আমাদের ভিডিও কোন দেশ ও জেলা থেকে দেখছেন? এই গল্পটি আপনার কেমন লাগলো? কমেন্টে আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের গল্প পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।